বার 1,00,000-এর সময় আমি যেটা দারুণ আমার জিনিস যেটা লাগলো যে দেব কন্টিনিউয়াসলি কিন্তু কন্ট্রিবিউট করে গেছে চরিত্রে। এখানে একটা চরিত্র নিয়ে আলোচনাটা অলমোস্ট একটা ডিসকোর্স হয়ে যায়। এই অভিজ্ঞতাটা কিন্তু আমার জীবনে প্রচুর অভিনেতাদের সাথে হয়নি কিন্তু খুব একটা। ফটোগ্রাফের একটা খুব বড় ক্রিটিসিজম, সেটা খুবই ঠিক ক্রিটিসিজম, কাক ডাকে কুকুর চেল্লায় আমি অভিনয় করি, যার যেটা কাজ সেটা তো করতেই হবে। যারা ট্রোল করে ওটাই তাদের কাজ, তারা ঘুম থেকে উঠে দাঁত টাত মেজে চুল টুল আছড়ে চান করে ট্রোল করতে পারছে। আর শাহরুখ খানের হলে পছন্দ করো? শাহরুখ খানের না, শাহরুখ খানেরও আমি অনেক এরকম লার্জার দ্যান লাইফ ছবি পছন্দ করেছি। দেব দি অ্যাক্টর এনি ডে। এরকম প্রডিউসার খুব কম দেখেছি 5 মিনিটে সিং সাউন্ডের ডিসিশন নিচ্ছে। হোর্ডিং এ প্রবলেম হচ্ছে, হোর্ডিং নামিয়ে দাও, পুরো হোর্ডিং রিপ্লেস করে দাও। টেক্কার কনটেক্সটে মিমটা আমার নিজেরই ইচ্ছা করছে, আমি কাকে বলবো যে প্লিজ আমার ছবি দেখো, আমার নিজেরই দেখতে ইচ্ছে করছে না কোনো ছবি, আমি নিজে ডিপ্রেস। ফার্স্ট বয়ের সাথে ক্লাস মনিটরও আছে। লহ গৌরাঙ্গের নাম রেতে যে সুপারস্টারের চরিত্রটা, সেটাও আমি ভেবেছিলাম জিতকে দিয়ে করানো যায়। আমি আলকাদি ওয়াজ অফার টু জিত। আচ্ছা, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে সৈয়দা টেক্কার ট্রেলার গান খুব প্রশংসিত হচ্ছে। প্রথম আমাদের যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে অডিয়েন্সের মধ্যে আমরা হয়তো এটা প্রথম দেখলাম যে বলছে অডিয়েন্স ছবিটা এ সার্টিফাইড হোক। ছবিটা কি সার্টিফাইড হচ্ছে? এই জিনিস আমি কোনোদিন ফেস করিনি, দেবও ফেস করেনি। আমি আর দেব ভাবছিলাম যে প্রথমবার দেব এরকম মানে আনফিল্টার্ড ভাষায় কথা বলবে, কিরম ভাবে, ওর তো একটা ফ্যামিলি অডিয়েন্স আছে, প্রধান প্রজাপতি পরপর করে। ও মা, লোকজন বলছে যে একটা যেন বিপ বা ইয়ে না হয়, মিউট না হয়, একটা শব্দ দরকার হলে এ নাও, বাট না, ওরকম ব্যাপারটা ইটস নট লাইক দ্যাট। মানে এরকম নয় যে গালাগালি থাকলেই এ হবে। কিছু স্পেসিফিক গালাগালি যেগুলো হয়তো ডেরোগেটরি টুয়ার্ডস উইমেন বা এরকম, তো সেরকম কিছু গালাগালি হয়তো বিপ হবে, কিন্তু বা সেরকম গালাগালি ইনফ্যাক্ট খুব একটা নেইও ছবিটা। তো মোটামুটি এটা চিন্তার কোনো কারণ নেই যে ইউএ পেয়েছে, যে তাতে কোনো রকম ভাবে ছবির ফ্লেভার বা সংলাপের ফ্লেভার কোনোভাবে ক্ষতি হবে, এই চিন্তা করলে সে চিন্তা করার দরকার নেই। আচ্ছা, অডিয়েন্স গুলো নিয়ে ভাবার দরকার। আমিও গতকাল তোমায় জিজ্ঞাসা করছি। ডোন্ট ওয়ারি, মানে ইটস বিং টেকেন কেয়ার অফ। আচ্ছা সৃজিতদা, তুমি আমার ইন্টারভিউতে অতি উত্তম সময় বলেছিলে যে দেবের পারফরমেন্সে, দেবদার পারফরমেন্স তুমি খুব খুশি যেভাবে তুমি দেখেছো। তুমি আমাকে বলো যে যেভাবে তুমি দেবের বাদবাকি যে ছবি তার থেকে এই চরিত্রটা এতদিন পর আমরা বলছি যে এরকম একটা পারফরমেন্স অভিনেতাদেরকে দেখা যাচ্ছে, দেব 2.0 যা যা বলছি আমরা, তা তুমি ওর ফিল্মোগ্রাফির থেকে এভাবে এগুলাকে আলাদা করলে কিভাবে? আমি কিন্তু আলাদা করিনি, এটা আলাদা করেছে চরিত্র। আমার মনে হয় সিনেমা ইজ এ ডিরেক্টরস মিডিয়াম, এবং আই উড লাইক টু অ্যাড ডিরেক্টর অ্যান্ড স্ক্রিন রাইটার্স মিডিয়াম। সো তুমি একজন অভিনেতা, আর অভিনেতা হলো একতাল মাটির মতো। তো অভিনেতাকে তুমি যেটা দেবে সেটা টু দ্য বেস্ট অফ হিজ ক্যাপাবিলিটি করবে, মানে সেটার মধ্যে প্রাণ সঞ্চার করবে। এবার 1,00,000-এর মধ্যে চরিত্র দেব আগে কোনোদিন পাইনি, তাই জন্যই দেবের এই দিকটা বা এই ভার্সন 2.0 বা এই ধরনের অভিব্যক্তি, এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিং, এই ধরনের চোখের অ্যাক্টিং, এগুলো আগে হয়নি। সো আমার মনে হয় ইট ইজ ক্যারেক্টার ড্রিভেন, পারফরমেন্স ইজ ক্যারেক্টার ড্রিভেন। হ্যাঁ, অবভিয়াসলি দু একটা জিনিস আমি হয়তো বলে দিচ্ছি ঠিকই, যে এটা একটু কমা, এটা একটু বাড়া, এই জায়গাটা একটু, কিন্তু সেইটা শোনার জন্য ইউ নিড টু হ্যাভ আ রেগুলেটর ইনসাইড ইউ। ফ্যানের জন্য রেগুলেটর হয়, অভিনেতাদেরও কিন্তু দরকার একটা নিজের মধ্যে রেগুলেটর তৈরি করে, যেখানে আমি অভিনয়ের পিচটাকে 5 থেকে 3-এ নামাতে পারি, বা 2 থেকে 4.5-এ তুলতে পারি, বা 2.75 থেকে 1.5-এ নামাতে পারি। হ্যাঁ, এই যে মানে কাস্টমাইজেশন অফ আ পার্টিকুলার মোমেন্ট অর আ পার্টিকুলার ডায়ালগ, বা কোনো বিশেষ ভঙ্গিমা বা কোনো বিশেষ স্বর প্রক্ষেপণ, এই নানান অভিনয়ের নানান এই যে দিক আছে, সেই দিকগুলোকে মোটামুটি চরিত্রের রক্তমাংসের গঠনের স্বার্থে ডিরেক্টরের কাস্টমাইজ করার, ম্যানিপুলেট করার জন্য দরকার হলো অভিনেতার এই রেগুলেটর, যেটা দেবের মারাত্মকভাবে আছে। আচ্ছা, এই ট্রেলারে বা গানে আমরা এই ছোট ছোট জিনিস দেখতে পাই, যেমন ছোট ছোট উত্তর দেওয়া, যে কেন, বা একটা অ্যাক্টিভিটিস যেখানে একটা মুখের রিয়াকশন, আবার একটা ছোট্ট জায়গা যেখানে ম্যানারিজম করছে, আবার একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি ও বসে রয়েছে। তো এই যে ছোট ছোট অ্যাক্টিভিটিস গুলো, এগুলো ধরো তুমি একটা অনেকক্ষণ ধরে একটা শট নিচ্ছ না,
তুমি একটা ছোট্ট জায়গায় বললে যে এরকম একটা মুভমেন্ট কর, আবার একটা শর্ট এমন নিচ্ছ যেটাতে অনেকক্ষণ অ্যাক্টিভিটিস করে যেতে হবে, তুমি পুরো প্রম্পট হয়তো করছো না, যেহেতু তোমাদের সিং সাউন্ডে কাজ হয়েছে। তো এই পুরো বিষয়টা তোমার অ্যাক্টর দেশকে ন্যারেট কিরকম ভাবে করা থাকে? না, টেক্কার, টিজার এবং ট্রেলারের যে মুহূর্ত বাছাই করা, সেই বাছাই করাটা কিন্তু ফ্রম লঙ্গার টেক্স। আচ্ছা, সো এরকম হতেই পারে যে একটা কন্টিনিউয়াস 2 মিনিটের শট, তার মধ্যে যখন আমি ট্রেলার কাটছি বা টিজার কাটছি, ওই একটা মুহূর্ত তুলে নিলাম। ওই একটা মুহূর্ত মাথায় রেখে মানে টিজার ট্রেলারের কথা মাথায় রেখে শুট করা সম্ভব না। রাদার ইউ ফোকাস অন দ্য পারফরমেন্স, যেটা তোমার ছবিকে একটা অন্য মাত্রা দেবে, যেটা তোমার ছবির সঙ্গে ছবির সাথে ব্যাপারটা অনেস্টলি সিঙ্ক করবে বা চরিত্রায়নের সঙ্গে অনেস্টলি সিঙ্ক করবে। সেই পারফরমেন্সটার পর যখন তুমি টিজার বা ট্রেলার কাটতে বসবে, তখন তুমি সেখান থেকে ছোট ছোট এই মুক্তগুলোকে তুলে নেবে। এমন কিছু মুহূর্ত, এমন কিছু ভঙ্গিমা বা এমন কিছু তাকানো, যেটা কিন্তু একটা ওভারঅল অন্য গল্পের বা একটা একটা ন্যারেটিভকে তৈরি করতে সাহায্য করে। আচ্ছা আচ্ছা শ্রীদ, যখন তুমি দেবের সাথে জুলফিকারে কাজ করলে, মার্কাসের যে ক্যারেক্টার এবং টেক্কাতে ক্লার্কের যে ক্যারেক্টার, এতটা সময়ের যে টাইম স্প্যানটা এরকম এত বড়টা, তো এর মধ্যে তুমি দেবের মধ্যে কি চেঞ্জেস লক্ষ্য করলে? তো মারাত্মক যেই চেঞ্জটা আমি লক্ষ্য করেছি, যে জুলফিকারে না ওর সাথে আমার আলোচনা হতো না। আমি জুলফিকারে দেবকে বলতাম, দেব আমার এটা দরকার, দেব বলতো আচ্ছা হয়ে যাবে, এবং করে দিত, এবং দারুণ ভাবে করে দিত। মানে ও ইনফ্যাক্ট প্রিপেয়ার্ড এতটাই হয়ে এসেছিল যে যেই মুক ও বধিরের ভাষাটা শিখতে, মানে আমি বলেছিলাম যে আমার এটা কিন্তু দরকার, মানে অ্যাটলিস্ট 1 মাস আগে থেকে আমি চাই যে তুই এই ভাষায় প্র্যাকটিস কর, কথা বল, ইত্যাদি ইত্যাদি। তো এই পিকচার 4 ডেজ, এবং তারপর আমার সাথে ওই সেন্টেন্স, আমি বললাম যে এই সেন্টেন্স ওই সেন্টেন্স, ওরা ইয়ে করে দিত আর কি, মানে দেব সেটা অ্যাক্টিং করে দেখাতো আর কি। তো এই করতে করতে শুটিং শুরু হয় জুলফিকার, এবং জুলফিকারে খুব হার্ডওয়ার্কিং পরিশ্রমী অভিনেতার মধ্যে যা যা চেয়েছি সব ওখানে করে দিয়ে দেবো। কিন্তু আমার ভিশনটা কি সেটা আমি ওকে জুলফিকারে বলে দিতাম কমপ্লিটলি। এবার ইকলাকের সময় আমি যেটা দারুণ আমার জিনিস যেটা লাগলো, যে দেব কন্টিনিউয়াসলি কিন্তু কন্ট্রিবিউট করে গেছে চরিত্রে। আমি যখন ওকে বলেছি যে এইটা আমি এরকম চাই, তখন ও বলেছে আচ্ছা তাহলে এইটার বদলে যদি আমি এইটা করি তাহলে কি এটা আরেকটু বেটার। সো এরকম কন্টিনিউয়াসলি ও ইন্টারাক্ট করেছে আমার সাথে, ইনপুট দিয়েছে, প্রশ্ন করেছে, এবং আমরা দুজন মিলে এটা করতে করতে ইকলাকের এমন এমন জায়গায় চলে গেছি, মনস্তাত্ত্বিক বা ব্যাক স্টোরির জায়গায়, যেখানে আমার সত্যি মনে হয়েছে যে ইট ইজ আ ভেরি ভেরি এনরিচিং এক্সপিরিয়েন্স ফর মি অ্যাজ ওয়েল। এবং এই অভিজ্ঞতা, যেখানে একটা চরিত্র নিয়ে আলোচনাটা অলমোস্ট একটা ডিসকোর্স হয়ে যায়, এই অভিজ্ঞতাটা কিন্তু আমার জীবনে প্রচুর অভিনেতাদের সাথে হয়নি কিন্তু খুব একটা। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে অনির্বাণের সঙ্গে হয়েছে, হয়তো কৌশিক সেনের সঙ্গে হয়েছে, অঞ্জন দত্তর সঙ্গে হয়েছে, কৌশিক গাঙ্গুলির সঙ্গে হয়েছে, পরমব্রতর সঙ্গে হয়েছে, বুম্বাদার সঙ্গে হয়নি। কিন্তু বুম্বাদার সঙ্গে আমার খুব কম কথা এক্সচেঞ্জ হয়, সেটা অবশ্য রসায়নের জায়গা থেকেও হতে পারে, যে আমি হা বললে বুম্বাদা ঠিক বুঝে যে আমি এক্স্যাক্টলি কি চাইছি। I think it's a মারাত্মক, এটা একটা মারাত্মক ডেভেলপমেন্ট, এবং আমার মনে হয় এই ডেভেলপমেন্টটা হয়েছে ও প্রডিউসার হওয়ার পর। মানে ওর প্রযোজক যে সত্তাটা, সেটা কিন্তু ওর অ্যাক্টর সত্তাকে অনেকটাই এনরিচ করেছে, ওকে অভিজ্ঞ করেছে। এবং কারণ কি হয়, একজন প্রডিউসারকে কন্টিনিউয়াসলি কাটস দেখতে হয়। হ্যাঁ, একটা ছবি হয়ে গেল, তার ফার্স্ট কাট, তার সেকেন্ড কাট, হ্যাঁ পোস্টার নিয়ে ভাবতে হচ্ছে, টিজার ট্রেলার নিয়ে ভাবতে হচ্ছে, গান নিয়ে ভাবতে হচ্ছে, কাস্টিং কি হবে না। তো ওর এই যে একটা মোটামুটি একটা বার্ডস আই ভিউ অফ সিনেমা অ্যাজ এ হোল, এইটা তো অনেক পরিণত হয়েছে আফটার হি বিকেম আ প্রডিউসার। মানে সেটা কোথাও একটা কি স্পিল ওভার করেছে ইন্টু দেব দি অ্যাক্টর, সেই জায়গাটা। আচ্ছা, আমি এখানে একটা জিনিস জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে শ্রীদা, আমি তোমার পরে যা তোমার মেকিং এর ক্ষেত্রে যা শুনেছি, তুমি নিজেও আমাকে বলেছো, সেটা হচ্ছে তোমাকে যদি মানে কেউ কোনো কিছু ইম্প্রোভাইজ করার কথা বলে, তুমি যতক্ষণ না কনভিন্সড হও তুমি সেটা রিজেক্ট করতে থাকো। তো দেবের ক্ষেত্রে কি সেটা হয়, মানে সেটা হয়েছে যে অনেক ধরো তোমাকে ইম্প্রোভাইজ করে বলেছে, তুমি সেটা বলেছো না এটা দরকার নেই? বা দেবের ক্ষেত্রে, দেবের মানে দেব কেন, দেব, রুক্মিণী, স্বস্তিকা সবার ক্ষেত্রেই
যখনই ইম্প্রোভাইজেশন ইজ সামথিং উইচ ইজ অ্যাডিং অন টু মাই ভিশন, আমি সেটা অ্যালাউ করি। যখনই ইম্প্রোভাইজেশন ইজ টেকিং অ্যাওয়ে ফ্রম মাই ভিশন অর টেকিং অ্যাওয়ে ফ্রম দ্য ক্যারেক্টার, বা চরিত্রটা কোথাও একটা গিয়ে কম্প্রোমাইজড হচ্ছে, মানে ধরো ইম্প্রোভাইজেশনটা পার সে খুব অ্যাট্রাকটিভ, সে হয়তো একটা স্মার্ট কথা বললো, কিংবা সে একটা দারুণ মুহূর্ত ক্রিয়েট করলো অভিনয়ের মাধ্যমে, কিন্তু সে চরিত্রের সঙ্গে বেমানান বা চরিত্রের সঙ্গে সেই মুহূর্তে যায় না, তখন আই হ্যাভ টু, মানে সেটা আমি তখন অ্যালাউ করি না। মানে এটা আমি নিজের সাথেও একই কাজ করি। মানে আমি যখন ধরো অ্যাজ এ ডিরেক্টর আমি একটা সিন করছি, তো অ্যাজ এ রাইটার আমি ধরো সিনে দারুণ অনেক ইন্টারেস্টিং জিনিস লিখেছি, অ্যাজ এ ডিরেক্টর আমার মনে হলো যে না, এখানে এই লাইনটা যতই হাততালি পাক হলে বা সিটি পড়ুক বা স্মার্ট হোক পানিংটা, শব্দের খেলাটা খুব ইন্টারেস্টিং হোক, এটাও তো এই মুহূর্তে চরিত্রর বাইরে নিয়ে যাচ্ছে চরিত্রটাকে। সো আমি তখন দ্য ডিরেক্টর সৃজিত মুখার্জি কিন্তু স্ক্রিপ্ট রাইটার সৃজিত মুখার্জিকে রিজেক্ট করে দিই, বলছে না না এই লাইনটা কেটে দাও, এই লাইনটা বলতে হবে না। প্রডিউস করা, আরে এটা তো দারুণ লাইন, এটা তো আমরা জানি না, ঠিক আছে দারুণ লাইন, লোভ সামলাতে হবে, মানে নিজের লাইন ভালো হলো বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, একদম বাদ দিয়ে দাও। লোভ সামলাতে হবে, চরিত্রে থাকতে হবে। ইনফ্যাক্ট সেটা এডিটের সময়ও হয়, অনেক সময় এডিটিং এর সময় বলে এই সিনটা ফেলে দে, এডিটার হাত করে দেখবেন এটা এত সময় না, এটা মেদ। তখন একটা যদি ভালো পারফর্ম করে থাকে ওই সিনটা রেগে যায় না? হ্যাঁ যা পরে বলেছে তুমি ওই সিনটা ফেলে দিলে, বললাম যে ছবিটা তো তোমার শরীর নয়, ছবিটা তো আমার ছবি, ছবির মধ্যে চরিত্রগুলোকে তো একটা জায়গায় পৌঁছাতে হবে একরকম ভাবে। এবং ওভারঅল এই ম্যাচুরিটিটা কিন্তু যেরকম দেবের অনেক মানে প্রযোজক হওয়ার পর এসছে অ্যাজ অ্যান অ্যাক্টর, আমারও এসছে ওভার দ্য ইয়ার্স। প্রথম দিকে আমি মানে প্রচুর আমি রাতের পর রাত ঘুমোতে পারতাম না, যে ওই শটটা ফেলে দিতে হচ্ছে, না 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 এই শটটা থাক, মায়া পড়ে যায়। হ্যাঁ প্লিজ এই শটটা, এত কষ্ট, ওই শুটিং এর কষ্টটা মনে আছে আমার, ওই কষ্ট করে এই শটটা নিয়ে সেটা ফেলে দেবো। তো এই যে ব্যাপারটা বা এই লাইনটা এত দারুণ, মানে ধামাকেদার লাইন, টা ফেলে দেবো। কিন্তু তার ফলে কি হতো, শুরুর দিকে দেখবে অনেক চরিত্র, মানে সব চরিত্র আমার মতো কথা বলছে, মানে সেটা মানে অটোগ্রাফের একটা খুব বড় ক্রিটিসিজম, সেটা খুবই ঠিক ক্রিটিসিজম। এবং পরবর্তীকালে আস্তে আস্তে সেটা 22 অনওয়ার্ডস বা হেমলক অনওয়ার্ডস অনেক কম, মানে কমিয়ে দিয়েছিলাম আমি। আই ইউজ টু ফোকাস অন একটা লোক হয়তো একটু শার্প কথা বলে বা তার সেন্স অফ হিউমারটা আমার মতো, কিন্তু গোটা ইউনিভার্স তো আমার মতো কথা বলতে পারে না, সবাই আমার মতো কথা বলছে বা মানে হ্যাঁ মানে স্ক্রিনে 11টা আনন্দ কর তো পারে না। হ্যাঁ তো সেই লোভটা যেন এই লোভ সংবরণ আমাকে করতে হয়েছে অ্যাজ এ ডিরেক্টর, আমাকে করতে হয়েছে অ্যাজ এ স্ক্রিন রাইটার। একইভাবে অভিনেতাকেও করতে হয়, মানে অভিনেতার ক্ষেত্রে অবশ্য করতে হয় কারণ তাদের কোনো চয়েস নেই, কারণ ট্যাক ট্যাক করে কাঁচি পড়ে ব্যাপারটা উড়ে যায়। কিন্তু তবে অভিনেতার কাজও সেটা, অভিনেতার কাজ হলো যে দিস ইজ মাই রেঞ্জ, আমি এই 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 তোমাকে দিচ্ছি, বা তুমি যেটা তোমার ভালো লাগবে তুলে নাও, এবং সেটাই হয়। আচ্ছা আচ্ছা শ্রীদা, যখন তুমি একজন অভিনেতার সাথে কাজ করো, সেখানে কে কে মেনন হোক, পঙ্কজ ত্রিপাঠী হোক, বা অনির্বাণ ভট্টাচার্য হোক, বা কৌশিক গাঙ্গুলি, তুমি যাদের নাম বললে, বা অঞ্জন দত্ত হোক, বা যখন কাজ করো দেবের সাথে, যে একদম সুপারস্টার, তা দেবের সাথে কাজ করা সেটা কি তোমার উপরে একটা বার্ডেন সৃষ্টি করে, যে ফ্যান্সরা যদি নিরাশ হয় বা এরকম কিছু ইনিশিয়ালি? প্রবলেম হচ্ছে যে মানে আমি না খুব একটা, মানে এটা সত্যি কথাটা আমি অটোগ্রাফ থেকে বলে এসেছি, যে মানে আমি না জানি না কার কোনটা কি ভালো লাগে বা পছন্দ করে, মানুষের কোনটা, এটা আমার সত্যি কোনো আইডিয়া নেই। কোনটা ফ্যানরা নিরাশ হবে, কোনটা ফ্যানরা খুব এনজয় করবে, কারণ এটা তো কোনো ফর্মুলা নেই, রাইট? মানে অনেক লার্জার দ্যান লাইফ বিগার ক্যানভাস ছবিও মুখ থুবড়ে পড়েছে, অনেক ছোট ছবিও মানুষের খুব ভাল লেগেছে। সো ওটার যেহেতু কোনো গ্যারেন্টি নেই, ওটা নিয়ে চিন্তা করারও কোনো মানে হয় না আমি মনে করি। বেস্ট থিং হলো তুমি যেটা ভাল লাগছে, তোমার যেটা পছন্দ হচ্ছে, তোমার যেটা ভাল লাগছে, তুমি সেরকম ভাবে ছবিটা করো। আর দেব দ্য সুপারস্টারের সাথে তো কাজ আমি করতে যাইনি, আমি তো কাজ করতে গেছি দেবদি অ্যাক্টরের সঙ্গে এবং দেবদি প্রডিউসারের সঙ্গে। অবভিয়াসলি আমার লোভ ওই অভিনয় সত্তাটার প্রতি, সুপারস্টার সত্তাটার প্রতি আমার অতটা লোভ নেই, কারণ ওই ধরনের সিনেমা আমি নিজে মানে বানাই না, আমি মাঝে মাঝে দেখতে এনজয় করি কিন্তু নিজে বানাই না। সো আমার ওই সত্তাটার প্রতি খুব একটা মানে
এই মাটিতে পাটা বললো, একটু ধুলো উঠলো, এই লো অ্যাঙ্গেল, এই সেই, ঠিক আছে, মানে তুমি দেখতে পছন্দ করো কিন্তু বানাতে নয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা সৃজিত দা, তোমার সবসময় পছন্দ করি না। আচ্ছা ওয়েন ইটস ওয়েল মেড, সেটা যখন একটা আঙ্গিক, একটা স্পেসিফিক আঙ্গিকে সেটা যখন আসে তখন পছন্দ আর করি। শাহরুখ খানের হলে পছন্দ করো? শাহরুখ খানের না, শাহরুখ খানেরও অনেক, আমি অনেক এরকম লার্জার দ্যান লাইফ ছবি পছন্দ করেছি। যেমন আমার পাঠান খুব একটা ভালো লাগে, যেমন ভালো লেগেছে। জওয়ান ভালো লেগেছে। সো এইটা, এই ডিফারেন্সটা আর কি। এবং আমার এটাও মনে হয় যে মানে অমিতাভ বচ্চনের ক্ষেত্রেও সেটা হোলস ভ্যালিড, মানে অমিতাভ বচ্চনের অনেক লার্জার দ্যান লাইফ ছবি আমার ভালো লেগেছে, আবার অনেক ভালোও লাগেনি। সো ইট ডিপেন্ডস অন দ্য, সি অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইটস আ স্টোরি দ্যাট ইউর টেলিং। তো স্টোরি টেলিং এর মধ্যে একটা কিছু থাকতে হবে উইচ হোল্ডস মাই ইন্টারেস্ট আর কি। আচ্ছা সৃজিত, তোমাকে যদি পিক করতে হয় এই মুহূর্তে, হ্যাঁ তুমি একটা নামই বলতে পারবে, হ্যাঁ? হ্যাঁ, দেব দ্য প্রডিউসার, দেব দ্য অ্যাক্টর। দেব দি অ্যাক্টর এনি ডে। আচ্ছা কারণ দেব, না কারণটা আমি বলে দিই, দেব দ্য প্রডিউসার এক্সেলেন্ট, খুব ভালো, মানে এরকম সত্যি এরকম প্রডিউসার খুব কম দেখেছি 5 মিনিটে সিং সাউন্ডের ডিসিশন নিচ্ছে। হোর্ডিং এর প্রবলেম হচ্ছে, হোর্ডিং নামিয়ে দাও, পুরো হোর্ডিং রিপ্লেস করে দাও, মানে এত প্রোঅ্যাক্টিভ, ইনভলভড, সেন্সিটিভ ডিরেক্টর, প্রডিউসার খুব কম দেখেছি। বাট দেবকে প্রডিউসার হিসেবে এখনো ওই জিনিসটা প্রমাণ করতে হবে যে হি ইজ নট অনলি প্রডিউসিং ফিল্মস ফর হিমসেলফ। যেদিন ও এমন ছবি প্রডিউস করবে যেখানে ও নেই, সেদিন, এখন যদি ব্যাপারটা 99 হয়, ওটা তখন 100 হয়ে যাবে। দেন আই উইল সে না, এখন বস হি ইজ আ মানে 360 ডিগ্রি প্রডিউসার। কারণ একজন প্রডিউসারের সত্তাটা তো সেরকম হওয়া উচিত যে আমি একটা ইন্টারেস্টিং, ব্যবসা সফল বা এস্থেটিক্যালি প্লিজিং ছবি করব। সেটা আমি আছি কি নেই, সেইটা শুডন্ট ম্যাটার টু আ প্রডিউসার, টু আ পারফেক্ট প্রডিউসার। সো ওই পারফেকশনটার জন্য এখনো, যদিও হবুচন্দ্র ও করেছে, বিনোদিনী আসছে। বিনোদিনী আসছে, সো বিনোদিনী হবুচন্দ্রের পর আই উইল সে দ্যাট হি ইজ নাও দ্য পারফেক্ট প্রডিউসার। আচ্ছা আমরা পরের বার জিজ্ঞাসা করবো। পরের বার। আচ্ছা আচ্ছা সৃজিত দা, এবার আমি একটা মানে মেকিং নিয়ে একটা প্রশ্ন আসি। সেটা হচ্ছে এর আগের যে গানটা, ওই গানে একটা পার্টিকুলার শট দেখতে পাই, যে শটটা আমার দারুণ লাগে শটটা, যেখানে হচ্ছে বিল্ডিংটার লাইট গুলো এক এক করে অফ হচ্ছে, এবং যত সিকোয়েন্সটা বড় মানে দেখতে পাচ্ছি আমরা যে বিল্ডিং এর লাইটটা অফ হয়েই যাচ্ছে। সাধারণত আমরা এরকম ধরনের সিকোয়েন্স দেখি না। তো আমাকে তুমি বলো যে ওই সিকোয়েন্সটা যে পুরোপুরি তোমাদের কম্পোজিশনটা, ওটা কিভাবে কিভাবে তোমরা ওটা টেক করলে, ওটাও বলো, এটা একটুখানি ইলাবোরেট করে বলো যে ওরকম একটা সিকোয়েন্স কিভাবে। সো ফার্স্ট অফ অল, সো আমি প্রথম দিন, ওটা অ্যাকচুয়ালি অরিজিনালি ছিল না, প্রথম দিন শুটিং করতে গিয়ে আমি জানলার কাছে দিকে দাঁড়িয়ে, দূরে একটা কনস্ট্রাকশন হচ্ছে আর একটা ইন্ডাস্ট্রিয়াল ক্রেন এরকম ভাবে ঘুরছে। আমি যে এইটা তো আমাকে ইউজ করতেই হবে, কোনো একটা দিন, কোনো একটা শটে, কোনো একটা ভাবে তো ইউজ করতেই হবে। আচ্ছা, এবার প্রবলেম হলো ইন্ডাস্ট্রিয়াল ক্রেনের নিজস্ব ওয়ার্কিং আওয়ার্স আছে। এবার আমাদের এখানে নিজস্ব ওয়ার্কিং আছে, এবার দুটোকে ম্যাচ করানোটা ছিল মেইন চ্যালেঞ্জ। এইবার যেদিন আমি ওই শটটা, আমি ভেবেছিলাম গানের, মানে গানের যে শটটা, পুল ব্যাক যেটা, সেটা এটা ইউজ করব, একদম ক্রেনের, মানে ক্রেনের ওপর দিয়ে পুল ব্যাক করব। তো সেই দিন শটটা একটু রাত হয়ে গেছে, এবার ইন্ডাস্ট্রিয়াল ক্রেন যারা অপারেট করে তারা বাড়ি চলে গেছে। এইবার আমি তো বস এই শট আমায় দিতেই হবে। সো শুটিং কিন্তু বন্ধ ছিল, শুটিং এর প্রোডাকশনের মানে গোটা 20 লোক বেরিয়ে ইন্ডাস্ট্রিয়াল ক্রেনের যে অপারেটর এবং মালিক, যে কনস্ট্রাকশন, এদেরকে সব, মানে ওদের সাথে সবার সাথে একবার অ্যাকাউন্ট কথা বলা ছিল প্রথম দিনই যে আমরা কিন্তু এটা ইউজ করবো, কিন্তু ডে আর টাইমটা তো আমরা বলতে পারছি না, বিকজ ওটা ডিপেন্ড করে শিডিউলের উপর। এবার হবিতা সেদিনই এরা চলে গেছে তাড়াতাড়ি কাজকর্ম করে, বাড়ি থেকে তুলে নিয়ে হচ্ছে, সেই শটটা নিতে হবে, এবং থ্যাংকস টু দেম শটটা সম্ভব হয়েছে। আর মানে দ্য মেইন প্রবলেম ওয়াজ দ্য টাইমিং আর কোঅর্ডিনেশন। যে কোঅর্ডিনেশন, আমরা বিল্ডিংটার নিচে একটা ছোট্ট ইয়ে আছে, একটা গুপছি মতো আছে, ইটস লাইক ছোট বারান্দা বলতে পারছি, সেই বারান্দায় ড্রোন নিয়ে আমরা সবাই ছিলাম। এবং উপরে আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে ঠিক যেই ফিজিক্যাল পয়েন্টে ভেতরে আমি সিনটা কেটেছি, যেখানে চিৎকার হচ্ছে ইয়ের দিকে, বাচ্চাটার দিকে মনে করে করে দুজনেই কোলাপস করে গেছে, রুক্মিণী আমার জানলার কাছে দাঁড়িয়ে আছে, টেবিলের উপর বন্দুকের কাছে, হোল্ড দ্যাট পজিশন। আর আমি একটা ওপেন ওয়াকি রেখেছিলাম উপরে, নিচে আমি ওয়াকিতে ছিলাম, সো আই সেড হোল্ড দ্য পজিশন
and continue acting till I say cut. আর অতক্ষণ ধরে ওরা অ্যাক্টিং করেছে, কারণ ড্রোনটা একবার গেছে, শট ভালো হয়নি, আবার গেছে, শট ভালো হয়নি, এইটা করতে 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 ফাইনালি যেটা মানে আই থিঙ্ক অষ্টম টেকটা বোধহয় ঠিক হয়েছে, যেখানে মুভমেন্টটা খুব স্মুথ হয়েছে। আচ্ছা, আর যা আই গেস দ্যাটস হাউ ইট ওয়াজ ডান। এটা করতে কতক্ষণ সময় লাগলো? দিস শট টু, মানে যদি লোকজনকে বাড়ি থেকে তুলে নিয়ে আসার টাইমটা ধরি তাহলে ঘন্টা 5 তো একটা শট। আচ্ছা, একটা রিসেন্ট পোস্ট আমি দেখলাম, তুমি শেয়ার করেছো, পোস্টটা আমারও খুব ভালো লাগলো, যেখানে বলছে যে কিকের যে ছোট্ট সিকোয়েন্স, যাই প্রেডিকশন করে নাও ছবির এন্ডিং এমন হবে যে কেউ ধরতে পারবে না। তা তুমি তাহলে এটা একটু হিন্ট দিয়ে দিচ্ছ যে যা যা অ্যাজাম্পশন হবে, যা প্রেডিকশন হবে, এন্ডে সারপ্রাইজ থাকবে। না না, এরকম আমি কিছু বলছি না। এটা এটা অ্যাকচুয়ালি যদিও এটা টেক্কার কনটেক্সটে মিমটা, বাট এটা তো অ্যাপ্লাইজ টু 22শে শ্রাবণ, দ্বিতীয় পুরুষ, দশম অবতার, ভিঞ্চিদা, মানে আমি বলছি যে জেনারেল থ্রিলারে যে শেষে টুইস্টের ব্যাপারটা, ওটার কনটেক্সট আমার খুব মজার লেগেছে মিমটা। মানে দিস ইজ নট টেক্কা স্পেসিফিক মিম উইচ উইভ শেয়ারড। ট্রোলিং তো চলতেই থাকে তোমাকে নিয়ে, এবং আমার অবাক লাগলো আরজি করের ঘটনার পর, কারণ আমি আরজি করের ঘটনার পরে আমি তোমাকে মানে একদম শুরু থেকেই ফ্রন্ট ওয়েতে দেখেছি তোমাকে স্বস্তিকা দিকে, যেটা নিয়ে আমি আমার একটা ভিডিওতে কথা বলেছিলাম। তুমি আমাকে বলো যে এই যে এরকম ভাবে ট্রোল হওয়া বা পোস্টারের একটা বিষয় নিয়ে এরকম ভাবে জিনিসপত্র, মানে জাস্ট আনথিঙ্কেবল, এটা নিয়ে তোমার কি মনে হয়? আমার এটাই মনে হয় যে দেখো সবাইকে, মানে ওই অটোগ্রাফে একটা ডায়লগ ছিল বুম্বাদা, কাক ডাকে কুকুর চেল্লায় আমি অভিনয় করি, যার যেটা কাজ সেটা তো করতেই হবে। যারা ট্রোল করে ওটাই তাদের কাজ, তারা ঘুম থেকে উঠে দাঁত টাত মেজে চুল টুল আছড়ে চান করে ট্রোল করতে বসে, ওটাই তাদের অফিস, ওটাই তাদের কাজ। তারা দেখে যে আচ্ছা আজকে আজকে কাকে ট্রোল করা যায়, আচ্ছা শ্রীজাত, স্বস্তিকা, চন্দ্রিল, সৃজিত, এরা তো আছেই, এটা নতুন, আচ্ছা নতুন নেই, আচ্ছা তাই 4 জনকেই বার করো, এর মধ্যে কাকে করা যায় করে। তো এবার মাই পয়েন্ট ইজ, এটা তাদের কাজ, এটা তাদের কুটির শিল্প। এবং আমি সবসময় যেরকম মানে বাংলা ছবির পাশে দাঁড়িয়েছি, বাংলা কুটির শিল্পেরও পাশে দাঁড়াতে চাই। এবং মিমার এবং ট্রোলারদের এই যে কুটির শিল্প, সেটা যতক্ষণ না অবজেকশনেবল হিউমার বা কোনো এরকম ভালগার কিছু যেটা আমার এস্থেটিক্সে বাদে, সেই হিউমার বাদ দিয়ে যা যে হিউমার, আমি আজকেও সকালে একটা আমার ট্রোল শেয়ার করেছি, ওখানে স্বস্তিকা বলেছে যে সৃজিত এখন অনেক চুপচাপ হয়ে গেছে গৌতম বুদ্ধের মতো। তাতে বোধহয় অর্ক সাহা বলে একজন কমেন্ট করেছে, হ্যাঁ গৌতম দেব আর বুদ্ধদেব ভট্টাচার্যের কম্বো প্যাক। খুব মজার একটা ট্রোলিং। তো I shared it. See, my thing is, my message to the trollers is, see, either I will block you or I will share you depending on how good you are. আচ্ছা, তোমার যাই করো, তুমি ইউটিউব ভিডিও করো, তুমি রিভিউজ করো, তুমি সিনেমা বানাও, তুমি ট্রোল করো, তোমাকে ভালো হতে হবে, তোমার কোয়ালিটিটা রাখতে হবে। তোমার এমন মিম করলে যেটা একটা কোনো মহিলাকে ছোট করা বা কোনো বডি পার্টকে একটা কদর্য ভাষায় ইঙ্গিত করলে সেটা কোনো বাহাদুরি নেই। তোমার যদি হিউমার আনতেই হয়, এমন হিউমার আনো যাকে নিয়ে ট্রোল করছে সে শেয়ার করতে বাধ্য হয়। সো আমার ফিলোসফি সেটাই আর কি, যে যা নিজের কাজ করে যাও। মানে ইভেনচুয়ালি এসেনশিয়ালি আমাদের ইকোনমিক্সে একটা কথা আছে, ইন দ্য লং রান উই আর অল ডেড। মানে তুইও মরে যাবি, আমিও মরে যাবো, যে আমাকে ট্রোল করছে সেও মরে যাবে, আমাদের কাজগুলো থেকে যাবে। এবার তখন দেখতে হবে যে তার ট্রোলটা বেটার, তোর ইউটিউব রিভিউটা বেটার, না আমার বানানো সিনেমাটা বেটার, তো মহাকাল বলবে, আপাতত কাজ করে যায়। আচ্ছা আচ্ছা শ্রীদ, আমরা রিসেন্ট টাইমসে দেখতে পাই যে কিছু হলেই বয়কট বাংলা ছবি। এটা খুব ইন্টারেস্টিং। তুমি আমাকে বলো যে, মানে এরকম আমি জানি স্ত্রী 2 দেখতে দেখতে পপকর্ন খেতে খেতে বয়কট হ্যাঁ, সো না এই বিচারিতা, এই হিপোক্রেসিটা তো আছেই রে বাঙালিদের। এত মানে বাংলা ছবিটা তো রাখ কেন, বাংলা ছবিটা এটা আজকের এটা বহুদিন। দেখ, নির্বাক যদি কোনো ফরাসি কেউ বানাতো, পাগল কেঁদে কেটে একসা হয়ে যেত রে, মানে নন্দনে দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না।
প্রবলেম হলো নির্বাক যে বানিয়েছে তার সারনেম মুখোপাধ্যায়, কি হবে, কি করে হবে? না অবশ্য সেটাও নয়, নির্বাকের 9 বছর পর মানিক বাবুর মেঘ যখন রিলিজ করলো, মানুষ কাঁদলো হলে বসে, হল ভরিয়ে দিল। সো ওটাই আর কি। এবং তখন তো নির্বাকের উল্লেখ হয়েছে। তখন নির্বাকের উল্লেখ যারা সিনেমাটা ভালোবাসে তারা করেছে। তুই করেছিস হয়তো, অরিত্র হয়তো করেছে, বা আমি হয়তো দেখে আমার মনে পড়েছে, আমি গিয়ে একটা ফেসবুক পোস্ট করেছি, বা অনেকে আমাকে মেসেজ করেছে যে মানে এই কনসেপ্টটা তো 9 বছর আগেই তুমি এনেছিলে আর কি। সো বাট ঠিক আছে, কি জানিস তো, মানে আমার অ্যাট দ্য সেম টাইম আজকে IMDb-র একটা 250 গ্রেটেস্ট ইন্ডিয়ান মুভিজ এর একটা লিস্ট ওরা বার করেছে, টপ রেটেড 250 ইন্ডিয়ান ফিল্মস। তাতে বাংলা ছবির মধ্যে দেখলাম অনেকগুলো আছে, মানে অপুর সংসার, পথের পাঁচালী, অপরাজিত, জলসাঘর। কারেন্ট সিনেমার মধ্যে একটা সিনেমাই আছে 22 শ্রাবণ। এটাও তো একটা বিশাল পাওয়া, মানে এটাও, এই ভালোবাসাটাও বা আমি ফেলে দিই কি করে, এই ভালোবাসাটাও তো একটা হিউজ হিউজ পাওয়া। আচ্ছা, আমি মানে এখান থেকে সরে গেলে প্রশ্ন করছি, কিন্তু তোমার মনে হয় নির্বাক সেই সময় দাঁড়িয়ে আউট অফ টাইম ছিল? অফকোর্স, মানে তাহলে তুমি মানে এটা কেন বলছো যে সেই সময় লোকে দেখেনি ছবিটা হলে? না না, কিন্তু মাই প্রবলেম ইজ আহেড অফ টাইমটা তো টাইম বা যে আহেড হচ্ছে তার দোষ নয়, যারা টাইম থেকে পিছিয়ে ছিল তাদের, তাই না? মানে আমি যদি প্রত্যেকটা ছবিকে আমার চারপাশের নিরিখে দেখি, আমি আমার যদি এস্থেটিক্স বা ছবি দেখার অভ্যেস না থাকে, যে দোষটা কার? সে দোষটা কি যে ছবিটা, ঋত্বিক ঘটকের বিখ্যাত কোট, সিনেমাটা ফ্লপ করেনি, দর্শক ফ্লপ করেছিল। সো এবার কেউ যদি OTT-তে অন্য সিনেমা দেখে সেই এস্থেটিক্স ডেভেলপ করার পর আজকে গিয়ে মানিক বাবুর মেঘকে সাকসেসফুল করে, সেটা করতে সে এতটা সময় না, এই যে সে সময়টা নিল, এই সময়টা নেয়ার তো আগেই তার উচিত ছিল, সে তো নেয়নি। কাজেই one way of saying is Nirbhag was ahead of its time. Another way of saying the audience which rejected Nirbhag was behind. That is also one way of looking at it. তাই না? নির্বাক নিয়ে তোমার ক্ষোভ একটা আছে? প্রচন্ড ক্ষোভ আছে, প্রচন্ড ক্ষোভ আছে। তো তোমার কি এই ক্ষোভটা পদাতিক নিয়েও থাকবে? না, একদম থাকবে না। পদাতিক তো এত ভালো ছিল না, আমার তো মনে হয় তোমার একদম থাকবে না, এই জন্য থাকবে না কারণ পদাতিকের যে দর্শক, সেই দর্শক পদাতিকের সময় পদাতিককে সেলিব্রেট করছিল রাস্তায় প্রোটেস্ট করে, এবং দ্যাট ইজ হাউ ইট শুড বি সেলিব্রেটেড। মৃণাল সেন খুব খুশি হতে। পদাতিক যে চলেনি তার যে মেন কারণ, যে পদাতিকের যে ম্যাক্সিমাম যে দর্শক, তাদের কারো মন খারাপ, কেউ, আমি আমার নিজেরই মন খারাপ, মানে সেই সময় পদাতিক যদি আমার ছবি না হতো আমিও হয়তো দেখতে যেতাম না। তুমি প্রমোটও করোনি সেই সময়? হ্যাঁ, করিনি, কারণ আমার নিজেরই ইচ্ছা করছে, আমি কাকে বলবো যে প্লিজ গিয়ে আমার ছবি দেখো, আমার নিজেরই দেখতে ইচ্ছে করছে না কোনো ছবি, আমি নিজে ডিপ্রেস, নিজে আমি রাস্তায় হাঁটছি দিনের পর দিন, রাতের পর রাত, কলেজ স্ট্রিটে বসে আঁকছি, স্লোগান লিখছি আর দেয়াল লিখছি। তো আমি নিজে যখন যেটা করছি আমি অন্য কি করে বলবো। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে পদাতিকের যে অধিকাংশ দর্শক, সেই দর্শক সেই সময় পদাতিক সিনেমাটা বাঁচছিল, দে ওয়ার লিভিং দ্য ফিল্ম, which is the greatest compliment, the greatest historical coincidence which could have happened to the film. এবং আমি তো চলো, আমি তো পরিচালক, আমার প্রযোজক হাসান, তারও এক বিন্দু ক্ষোভ নেই, সে খুব হ্যাপি, পদাতিক যতটুকু করেছে খুব হ্যাপি। 9টা ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, বিদেশে নিউ ইয়র্কে প্রাইজ পেয়েছে, সব করেছে, করে বাংলাদেশ রিলিজ ক্যান্সেল হয়েছে, কলকাতায় রিলিজ অলমোস্ট ক্যান্সেলই বলা যেতে পারে, ওটার কোনো ক্ষোভ নেই। কারণ ও আমার মতো একই জিনিস ভাবে যে ওই মুহূর্তে রাস্তায় নামাটা সবচেয়ে জরুরি ছিল, কোনো সিনেমা দেখা নয়। এবং বিশেষ করে এমন সিনেমা, যে সিনেমা যাকে নিয়ে সেও যদি তখন জীবিত থাকতেন, এখন জীবিত থাকতেন, ওনাকে আমরা রাস্তাতেই পেতাম। সো দিস ইজ দ্য গ্রেটেস্ট পসিবল সেলিব্রেশন অফ পদাতিক। জাস্ট ঈদদা পুজোর সময় টেক্কা ছাড়াও অনেকগুলো ছবি আসছে, আজকে জোকার এসেছে, একই দিনে আরো দুটো বাংলা ছবি আসছে, এবং আর 3 দিন পর, মানে রিলিজের 8 তারিখের পর আরো 3 দিন পর দুটো হিন্দি ছবিও আসছে। তো এই যে বক্স অফিস ক্ল্যাশটা, এটা তুমি কিভাবে দেখছো? এবং যেহেতু এবার ফার্স্ট বয়ের সাথে ক্লাস মনিটরও আছে, এবার রেজাল্টটা কি হবে মনে হয়? হিস্টোরিক্যালি যদি এটা ভালো দিয়েছি না? খুব ভালো,
হ্যাঁ, আচ্ছা আমি বলছি যে হিস্টোরিক্যালি যদি আমি দেখি, এই বছর বহুদিন বাদে শুধু 3টে বাংলা ছবি রিলিজ হচ্ছে। হ্যাঁ, লাস্ট আমার মনে আছে বোধহয় চতুষ্কোণের সময় 2টো বাংলা ছবি রিলিজ হয়েছিল, 2টো না 3টে। 2013-তে 2টো ছিল, 2014-তে বোধহয় 2টো বা 3টে ছিল। 3টে ছিল। 15 থেকে তো ফিল্ম ফেস্টিভ্যাল, প্রত্যেক বছর 5টা করে ছবি, একটা বছর তো 6টা ছবি ছিল। হ্যাঁ, তো এবার সেটা একটা ভালো দিক, মানে বাংলা ছবির দর্শকের জন্য ভালো দিক। বাট আবার খারাপ দিকটা হলো যে আমি জানি না এবার পুজোয় কত মানুষ বেরোবেন, মানে কত মানুষ হলে আসবেন বা বেরোবেন বা সিনেমা দেখার মতো মানসিক অবস্থায় আছেন, আমার কোনো আইডিয়া নেই। মানে আমি এইটুকু, আমার এক বন্ধু, কর্পোরেট বন্ধু, তিনি বলছিলেন যে আগের বছরের তুলনায় অ্যাডস, স্পন্সরশিপস এগুলো সব অলমোস্ট 50% হয়ে গেছে। আচ্ছা, মানে ভিজিবল ড্রপ ইন ইয়ে। বাট কালকে আমি একটু বেরিয়েছিলাম, কালকে ওই পোস্ট প্রোডাকশন করে ফেরত আসছি, তখন দেখি ম্যাসিভ ভিড়, এবং সেই ভিড়টা খানিকটা থেকে পুজোর ভিড়ই মনে হলো গড়িয়াহাটের কাছে। সো আমি জানি না, আই ডোন্ট রিয়েলি নো। সো সেইটা একটা অফসেটিং ফ্যাক্টর আছে, একটা ভালো দিক একটা খারাপ দিক। হিন্দি বা ইংরেজি সেটা প্রত্যেক বছরই একটা বড় রিলিজ থাকে, সো আমার মনে হয় না সেইটা খুব একটা প্রবলেম। ছবি যদি ভালো হয় সেটা মানে সেটা টপকেই ভালো ছবি হতে পারে। এবং আমি যদি আগের বারে আমাদের পারফরমেন্স গুলো দেখি, মোটামুটি ধর দশম অবতার, রক্তবীজ, বাঘা যতীন, এই 3টে ছবি টোটাল মিলিয়ে আই থিঙ্ক ক্লোজ টু 14 CR ব্যবসা করেছিল। 6.5, 6 আর 3 বা 4 বা সামথিং লাইক দ্যাট। বেশি হবে না, 15 করেছে। তো আমি যদি ধর 15 একটা মার্কেট সাইজ ধরি, তাহলে এই 15 CRটা উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যামাংস দিস 3 ফিল্মস, মানে আমাদের টেক্কা, বহুরূপী এবং শাস্ত্রী, এবং 3টে খুব স্ট্রং ফিল্ম। দ্যাট ইজ ওয়ান গুড থিং, আই এম ভেরি প্রাউড যে বাংলা ছবি কিন্তু, মানে এই যে 3টে ছবি আসছে, আমি এটাকে ঠিক ক্লাস হিসেবে দেখছি না, আমি এভাবে দেখছি যে ইন্টারনাল ডিস্ট্রিবিউশন অফ দিস 15 CR মার্কেট সাইজ। এই ইন্টারনাল ডিস্ট্রিবিউশনটা অবভিয়াসলি উইল ডিপেন্ড অন কোন ছবিটা কার একটু মার্জিনালি বেটার লাগছে, কার খারাপ হয়ে যাবে, হোয়াট এভার। হ্যাঁ, সো যেরকম অবভিয়াসলি আগের পুজোয় দশম অবতার ওয়াজ দ্য বিগেস্ট গ্রসার, কিন্তু ক্রিটিক্যালি রক্তবীজ ওয়াজ আহেড। হ্যাঁ, সো এই টুকটাক এই ছোটখাটো এদিক করে মধ্যে আমার মনে হয় যে এই 15 কোটির এই যে মার্কেট সাইজটা, সেটা উইল বি ডিস্ট্রিবিউটেড বিটুইন শাস্ত্রী, টেক্কা অ্যান্ড বহুরূপী। তুমি জিদ্দাকে জুলফিকার অ্যাপ্রোচ করেছিলে, করা হয়নি, তার আগে হেমলকে কেমিও করেছিল, তার আগে আরেকটা ছবিও করেছে, ওটা করলে মারাত্মক হতো। আচ্ছা, কোনটা? মিশর রহস্য। হানি আল কাদি ওয়াজ অফার্ড টু জিৎ। আচ্ছা, ফার্স্ট আই ওয়েন্ট টু জিৎ, এন্ড জিৎকে আমি বলেছিলাম, জিৎ তোমার যা চেহারা, তুমি চোখ বন্ধ করে ইউ ক্যান পাস অফ লাইক অ্যান আরব, এবং তুমি প্লিজ হানি আল কাদিটা করো, প্লিজ করো। কিন্তু জিৎ সামা থট যে এটা মানে ইটস, মানে ছবিটা হিরো কাকাবাবু, সো বাট আমি বলছিলাম জিৎ, স্ক্রিপ্টটা শুনে বুমবাদা জিজ্ঞেস করেছে যে আচ্ছা কাকাবাবুটা অন্য কেউ করে, আমি হানি আল কাদিটা করতে পারি? আমি বলছি না বুমবাদা, এটা সম্ভব নয়। তোমার সাথে কথা হয়েছে, এবার সুনীল দা বলেছেন তোমাকে কাকাবাবু করতে, এবার আর ডাবল ডেট হতে পারে যে তুমি কাকাবাবু, তুমি তোমাকে কাকাবাবুটাই করতে না। আমার মনে হয় দীপক দা কিন্তু ভালো কাকাবাবু কোনো দেন, তুমি এখন হানি আল কাদির চরিত্রটা শুনে সাট করে কাকাবাবু থেকে বেরিয়ে, এটা হবে না। তো আমি জিতকে বলেছিলাম যে দিস ইজ হানি আল কাদিস ফিল্ম, প্লিজ ডু ইট, এবং তাই হলো। ফাইনালি যখন ছবিটা বেরোলো, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকে শুরু করে ইন্দ্রনীল সব নিয়ে, বিকজ ইটস অ্যান অথর ব্যাকড অ্যান্টি হিরো ক্যারেক্টার, রাইট? সো যাই হোক, সো আই অফার মিশর রহস্য টু জিৎ, because I really want to work with him. I think he can be really molded very well. তো ওটা হলো, তারপর জুলফিকার অফার করলাম,
হেমলকে কেমিও করেছিল। হেমলকে ক্যামিও করেছিল। কিন্তু লৌহ গৌরাঙ্গের নাম রেতে যে সুপারস্টারের চরিত্রটা, সেটাও আমি ভেবেছিলাম জিতকে দিয়ে করানো যায়। সো বাট সেটাও ও এই মানে ওই জোনে বা ওই ঘরানার ছবিতে, হার্ডকোর ঘরানার ছবিতে ঢোকার আগে ও আমার মনে হয় আমার সাথে একটু মধ্যবর্তী একটা, যেটা একটু কমার্শিয়াল আবার একটু একটু দশম অবতার গোছের আর কি, ওই ঘরানার কিছু একটা করতে চায় বলে আমার ধারণা। দেখা হবে কিছু একটা কাজ কাজ হবেই। আচ্ছা, তুমি যদি জিতকে প্রেজেন্ট করো জিতকে, হ্যাঁ। তাহলে কি তুমি ইনিশিয়ালি যেরকম ভাবে দেবদাকে প্রেজেন্ট করলে যে আমাদের মনে হয় যে আমরা জানি না, ছবিটা এখনো দেখিনি, বাট মার কাছে আমরা তার ক্যারেক্টারটা যেরকম হাতে ট্যাটু করা, যেরকম তার জিনিসপত্র ছিল, আমাদের দেখে কিন্তু একটা হিরোইজম আমরা পাচ্ছিলাম। টেক্কাতে আমরা অভিনেতা পেয়েছি, রাইট তো এখনো সিনেমাটা দেখিনি না, আমরা ওখানে স্টারও পেতে পারি। রাইট। তা জিদ্দাকে যদি তুমি প্রেজেন্ট করো তাহলে কিভাবে করবে, মানে স্টার হিসাবে ইনিশিয়ালি না? না, আমি তো চাই অভিনেতা হিসেবে, আমি তো চাই একদম ভেঙে চুড়ে, মানে লোকে যেন চিনতে না পারে এটা জিৎ। মানে ওরা যেটা আছে ওটাকে একদম উল্টো, একদম উল্টো। একদম, মানে আই ওয়ান্ট হিম টু প্লে পসিবলি আ কমন ম্যান বা পার্সন, মানে without any aura. Because for Jeet as an actor, that will be the greatest challenge to surpass and overcome Jeet the superstar. এবং সেইটার চরিত্রটার জন্য বা সিনেমাটার জন্য মারাত্মক হবে। কিন্তু that is something which Jeet might not want to do. Jeet might want to start off on a slightly larger than life একটা ইয়ে, তারপর আস্তে আস্তে তো সেটা ছিল আমার ইনফ্যাক্ট জিতের সাথে আলোচনাও প্রচুর হয়েছে এর মধ্যে। ওকে ইনফ্যাক্ট স্ক্রিপ্ট আমি পাঠিয়েও রেখেছি, সেটাও তো অবসর সময় পড়বে, দেখা যাক কি হয়। আচ্ছা, এক্সক্লুসিভ বলেছি আমাদেরকে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে না এক্সক্লুসিভ, আমি মাঝে মধ্যেই নানান লোককে নানান স্ক্রিপ্ট পাঠিয়ে রাখি, আচ্ছা, যে তোর যদি মনে হয় বা তোমার যদি মনে হয় এটা তুমি মানে ওয়ান্ট টু ডু ইট, লেটস ডু ইট, আর কি, চাপ নেই। আচ্ছা, আমরা এই কোলাবোরেশনটা দেখার জন্য মুখিয়ে থাকবো। আমিও মুখে আছি, আই এম ডাইং টু ওয়ার্ক উইথ ইউ, খুব খুব ইন্টারেস্টিং। আচ্ছা শ্রীজিৎ, আমি তোমাকে একটা কন্ডিশন বলছি। বল। ধরো তুমি একটা মেইন স্ট্রিম ছবি করলে, ওকে। সেটা একটা মেইন স্ট্রিম ছবি, মানে আমি এমন বলছি না যেমন তুমি বললে যে পা পড়লে ধুলো উঠতেই হবে বা মারলে ঘুষি 10 ফিট দূরে গিয়ে পড়তে হবে, ওরকম কিছু না। হ্যাঁ। বাট তুমি একটা মেইন স্ট্রিম ছবি করছো, মেইন স্ট্রিম ছবি, দুজনকে নিতে হবে, একজন হিরো একজন ভিলেন। বাংলা থেকে তুমি দুজনের নাম বল, হিরোকে ভিলেনকে। Obviously, হিরো জিৎ, ভিলেন দেব, মানে এটা তো মানে অবভিয়াস, কারণ I've already worked with Dev, so I know I can break him. আমি ওকে, আর দেব এত এত ক্ষুধার্ত অ্যাজ এন অভিনেতা, ও ভিলেন চ্যালেঞ্জ নিয়ে নেবে আমার মনে হয়, যদি একটা প্রপার। হ্যাঁ, এবার সেটাও হ্যাজ টু বি তোমাকে একটা আলাউদ্দিন খিলজি গোছের একটা দিতে হবে, হ্যাঁ, যে সেখানে। সো আর জিৎ যেহেতু ইজ মোর কমফোর্টেবল ইন দ্য লার্জার দ্যান লাইফ হিরো স্পেস, ডেফিনেটলি জিৎ। আচ্ছা, থ্যাংক ইউ সৃজিত দা। তুমি অডিয়েন্সের জন্য কিছু বলো। জানি সময় আবহ খুব একটা যে ভালো তা নয়, এবারে পুজোটা একটু অন্যরকম, তাও যদি মন ভালো হয়, যদি বেরোন ঠাকুর দেখতে বা পুজো বেরোন, যদি সিনেমা দেখতে ইচ্ছে করে তাহলে অতি অবশ্যই বাংলা ছবি দেখবেন, 3টে বাংলা ছবিই দেখবেন। কোন অর্ডারে দেখবেন সেটা বলে দিচ্ছি, টেক্কা, বহুরূপী, শাস্ত্রী।